হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করলে বা খাতাকে কিভাবে রিপ্রেজেন্ট করার পর একজন এক্সামিনার সেই খাতাটি অনেক পছন্দ করেন এবং তিনি যথোপযুক্ত নাম্বার সেই খাতাতে প্রদান করেন। তার মানে হলো আমরা আজকে শিখতে যাচ্ছি যে আমরা আমাদের যে সমস্ত টুকিটাকি যে ভুলগুলো আছে পরীক্ষার খাতায় অ্যান্সার করার সময় সেই টুকিটাকি ভুলগুলো থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবো আর কিভাবে আমাদের খাতাকে আরও বেশি চমকপ্রদ বা আরও বেশি ইন্টারেস্টিংভাবে উপস্থাপন করব। সবথেকে বড় বিষয় হলো যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার, যেমন সাপোজ আমি যদি চিন্তা করি খাতাটার নাম্বারিং করার ক্ষেত্রে, সাপোজ আমি বোর্ড পরীক্ষা দিচ্ছি বা আমি টেস্ট পরীক্ষা পড়তে বসেছি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্র কিন্তু এরকম 1 থেকে দেখা যাচ্ছে যে 10টা পর্যন্ত 10টা কোশ্চেন আছে। এর মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে সাপোজ 6টা প্রশ্ন। তাহলে প্রথমে আমি যে জিনিসটা দেখছি যে ম্যাক্সিমাম এক্সামিনার যেটা পছন্দ করে সেটি হলো একটা সিকোয়েন্স মানে প্রথমে আমি দেখা যাচ্ছে 1 নাম্বার অ্যান্সার করলাম, তারপরে 2 নাম্বার অ্যান্সার করলাম, তারপর 4 নাম্বার অ্যান্সার করলাম, তারপর 6 নাম্বার, তারপর 7, তারপর 8, এইভাবে যদি কোনো একজন স্টুডেন্ট সিকোয়েন্সিয়ালভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করে তাহলে এইটা এক্সামিনাররা বেশি পছন্দ করে। এখন অনেকে হয়তো বা বলতে পারো যে আচ্ছা তাহলে আমি যদি এমন করি যে প্রথমে 1 নাম্বার দিলাম, পরে 6 নাম্বার দিলাম, পরে 3 নাম্বার দিলাম, পরে 10 নাম্বার দিলাম, পরে 4 নাম্বার দিলাম, তো এইটা করলে কি হবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা অনেক এক্সামিনাররা খাতা দেখার সময় তাদের ওই অ্যান্সারে দেখা যাচ্ছে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, এই সমস্যাটা হয়েছে। তাহলে প্রথমে আমি যে জিনিসটা শেখাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেটি হলো যে সিরিয়ালটা তুমি একটু প্রপার ওয়েতে মেনটেন করার চেষ্টা করবা। ইভেন মাঝে মাঝে আমিও যখন খাতা মূল্যায়ন করি তখনও এই সিরিয়াল জিনিসটা আমি নিজে ফিল করি যে যখন দেখা যাচ্ছে কোনো একটা জব ইন্টারভিউ হয়েছে, ওই জব ইন্টারভিউতে যে স্টুডেন্টটা সিরিয়াল মেনটেন করেছে তার খাতা দেখার পর এমনিতে একটা ভালোবাসা যে কোনো টিচারের জন্ম, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সিরিয়াল মেনটেন করার পর আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হলো যে একটা প্রবাদ আছে, যারা এটা যদি আবার বলা উচিত না পাবলিকলি, এটা খুব বাজে একটা প্রবাদ, যে যারা দেখতে না তার চলন বাঁকা। মানে হলো যে আগে দর্শনধারী, তারপর হচ্ছে মানুষ গুণ বিচার করতে থাকে। তার মানে তুমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছো, মনে করো অনেক সুন্দরভাবে লিখেছো, কিন্তু তোমার হাতের লেখা কাটা, প্রথমেই তুমি শুরু করছো মনে করো এরকম দাগাদাগি করে শুরু করেছো, এই জিনিসটা করা যাবে না। মানে হচ্ছে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করতে হবে তোমাকে, ফ্রেশ স্টার্ট। এই ফ্রেশ স্টার্ট কথাটা মানে হলো ধরো তুমি একদম শুরুতে এভাবে লিখলা যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। এই 1 নং প্রশ্নের উত্তর লিখতে যে মনে করো তুমি প্রশ্ন লিখতে যে কাটাকাটি করছো, 1 নং প্রশ্নের উত্তর সাপোজ তুমি ক নাম্বার অ্যান্সার করছো, ক নাম্বার। তাহলে ক নাম্বার তুমি অ্যান্সার করার সময় সাপোজ যে এখানে কিছু একটা লিখছো, এই লিখে মনে করো কাটলা, পর আবার লিখছো এখানে একটু কাটলা, আবার কাটলা, বা মনে হলো পছন্দ হলো না পুরো জিনিসটাই কেটে দিলাম। এই জিনিসটা দিয়ে তুমি যদি খাতা শুরু করো বা যে কোনো কোশ্চেন অ্যান্সার শুরু করো তাহলে ডেফিনেটলি তুমি নিশ্চিত থাকো যে তোমার যে এক্সামিনার দেখছেন সেটা তিনি প্রচণ্ড পরিমাণ বিরক্ত হবেন যে একজন স্টুডেন্ট শুরুতে সেই কাজটা কেন করলো। আর বিষয়টা কি, তোমার সাথে কিন্তু আরও লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, হাজার স্টুডেন্টের খাতা মূল্যায়িত হবে। সো তুমি যদি অন্যদের থেকে একটু খারাপভাবে অ্যান্সার করো তাহলে কিন্তু অন্যরা পিছাবে না, তুমি নিজে পিছিয়ে যাবা। সুতরাং এই কাটাকাটি জিনিসটা আসলে করা যাবে না। এই কারণে আমি বলছি হাতের লেখা যেমনই হোক না কেন ফ্রেশ স্টার্ট করার চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয় এখানে লেখার সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে লাইন্স যেন স্ট্রেইট থাকে, মানে সোজা যেন থাকে। পুরা সোজা থাকা বলতে আমি বোঝাচ্ছি এই জিনিসটা যে আমি এখান থেকে লিখতে শুরু করে একদম লাইনটা আমার জন্য স্ট্রেইট হয়, পরের লাইনটাও যেন আমার এরকমভাবে স্ট্রেইট হয়, তারপরের লাইনটাও যেন আমার এরকম স্ট্রেইট হয়। এটা কিন্তু দেখতে ভালো লাগে। আমার অক্ষরের ফরমেশন আমি হয়তো বা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি লাইন সাবগুলো কিন্তু চেঞ্জ করতে পারি যদি আমি চাই। তবে কিন্তু একজন স্টুডেন্ট যদি এখান থেকে লিখতে শুরু করে তার হাতের লেখা এখানে চলে যায়, মানে মনে করো বাহরাইন থেকে শুরু করছে আর্জেন্টিনায় যে লেখা শেষ হয়েছে, তো এরকম তো হলে হবে না নিশ্চয়ই, তাই না? আবার এখান থেকে শুরু করছে মনে করে এটা আরেকটু বাঁকায় গেল পুরা। তো এই জিনিসটা কিন্তু কোনো এক্সামিনার পছন্দ করেন না। তার মানে আমার হাতের লেখাটা সোজা হতে হবে, এটা কোনোভাবে যেন এরকম বাঁকায় না যায়। বাঁকায় যাওয়া মানে হলো ওইখানে তুমি কিন্তু পয়েন্ট মাইনাস খেয়ে গেলাম। তাহলে আমাদের ফ্রেশ স্টার্ট থাকাটা বেশি জরুরি, আর লাইনগুলোর স্ট্রেইটনেস বা সোজাভাবে থাকাটা বেশি জরুরি। আর তুমি যদি পারো তাহলে কিছু কালার ইউজ করতে পারো অ্যান্সার লেখার সময়। যেমন ধরো তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখে এখানে একটা মনে করো বক্স করে দিলা, বা এই যে ক নাম্বারটা মনে করো তুমি লাল বা সবুজ কিছু একটাতে লিখলা, যাতে এক্সামিনার সহজে বুঝতে পারেন যে তুমি আসলে কোন কোশ্চেনটার অ্যান্সার লিখেছ। আর অনেকেই একটা জিনিস একটু ভুল করে, সেটি হলো যে মনে করো বাংলাতে বা ইংরেজিতে
অনেক ক্ষেত্রে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং থাকে। ফ্রি হ্যান্ড রাইটিং থাকে মানে আমি ধরতেছি সাপোজ রচনা বা এসে বা লেটার, রচনা, এসে অথবা লেটার। তো এইগুলো লেখার সময় দেখা যাচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে আমি এটা কমন পেয়ে তারপর পরীক্ষাতে লিখবো, বাট দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ট্রাস্ট মি, আমি আমার লাইফে কখনো কোনো দিন কোনো লেটার, কোনো ভাব সম্প্রসারণ, কোনো এসে বা এসের বাংলায় তো রচনা, এইগুলা আমি কখনো বই থেকে হুবহু লিখি নাই। আমার মনে যেগুলো আমি বুঝি, যে আমি ফিল করি, আমি ওই জিনিসটাকে খাতাতে লিখে ফেলেছি। এতে কি হয়, এতে জিনিসটা সাবলীলভাবে বোঝানো যায়। যেমন একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে কোন একজন রাইটার একটা ভাব সম্প্রসারণ লিখছে মনে করো, সাপোজ যে কাটাহেরি খান্ত কেন কমল দুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তো এইটা তো আমরা সবাই জানি যে এটা মানে হচ্ছে যে আসলে কোনো সুখ বা কোনো প্রাপ্তি অর্জনের জন্য আমাদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, প্রচুর পরিমাণ ত্যাগ তিতিক্ষা পালন করতে হয়, সহজে আমরা কোনো কিছু আসলে পাই না। এইটাকে যখন কোনো কোনো রাইটার যখন বইতে লিখে, তিনি কিন্তু খুব চমৎকার বাংলার প্রয়োগ করে 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 এটাকে লিখতে পারেন। বাট তুমি যদি এখন প্রতিটা ভাব সম্প্রসারণ মুখস্থ করে যাও, প্রতিটা রচনা মুখস্থ করে পরীক্ষার হলে যাও এই টেন্ডেন্সিতে যে আমার এটাকে কমন ফেলতে হবে, তাহলে তুমি কিন্তু অবশ্যই এগুলো কমন পাওয়ার চান্স কম থাকে। প্লাস কমন পেলেও দেখবা বইয়ের ভাষা তোমার ভাষা উল্টে পাল্টে গেছে পুরোপুরি। এই জন্য আমি রিকমেন্ড করবো যে এই জিনিসটা সব সময় চেষ্টা করবা নিজের ভাষায় লিখতে, নিজের ভাষায় লিখতে প্রাঞ্জলভাবে। তুমি যেটা ফিল করো সেই জিনিসটাকেই তুমি উপস্থাপন করার চেষ্টা করবা। আর তোমার ভোকাবুলারি যদি স্ট্রং থাকে বা অন্যদের থেকে তুলনামূলক ভালো থাকে, তাহলে তুমি দেখবে যে তোমার লেখাটাই সুন্দর হয়েছে। বাট বডি বা ফরম্যাটিংগুলো তুমি কিন্তু বই থেকে একটু দেখতে হবে, যে আমার ধরো রচনার প্রথমে থাকে কি সূচনা থাকে বা ইন্ট্রোডাকশন থাকে, পরে ডিসক্রিপশন থাকে, মেরিটস ডিমেরিটস থাকে, বা মনে করো অপকারিতা থাকে, কনক্লুশন থাকে, নিজের কিছু কমেন্টস থাকে, বা বিভিন্ন দেখা যাচ্ছে বড় বড় মনীষীদের কমেন্টস থাকে। এই বিষয়গুলো তুমি অ্যাড করার চেষ্টা করবা। মানে কোনো কোশ্চেন অ্যান্সার করার সময় তুমি যদি কিছু উক্তি অ্যাপ্লাই করতে পারো, ধরো রবীন্দ্রনাথের উক্তি বা শেক্সপিয়ারের উক্তি, এই উক্তিগুলা যা আসলে বড় বড় মানুষ যারা আছেন, এই উক্তিগুলোকে তুমি যদি প্রয়োগ করতে পারো, তাহলে সেই জিনিসটা কিন্তু আরও বেশি জাস্ট ভালো লাগে দেখতে। তার মানে আমরা রচনার ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা আমরা পারবো না কমন ফেলাতে। সো আমাদের শুরু থেকে মেন্টালিটি এমন থাকা উচিত যে আমি যাই আসে আমার সামনে আমি সেটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবো, তাহলে তুমি অনেক স্ট্রেংথ অর্জন করতে পারবা। এবার তোমরা যদি সায়েন্সের বিষয়টাতে আসো, সায়েন্সের ক্ষেত্রে মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই পড়তেছ মানে লিখতেছো, এখানে প্যাচাল পারবা না বেশি। ফার্স্ট কথা বলতেছি আমি এখানে, সায়েন্সের যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে হচ্ছে নো প্যাচাল। নো প্যাচাল, নো প্যাচাল মানে হলো, যেমন আমার এক দোস্ত ছোটবেলা একটা গল্প বলতো যে দোস্ত আমার না গরু রচনা লিখতে আসছিল। তা আমি কি করছি দোস্ত জানো? জানলাম কি করছিস? প্রথমে গরু রচনা লিখতে লিখতে গরুকে পিটাতে পিটাতে আমি নদীতে নিয়ে গেছি, গরুকে নদীর মধ্যে নামাইছি, পরে নদীর বর্ণনা দিয়ে চলে আসছি। তো এইটা মানে কিন্তু সে প্যাচাল পেরে আসছে খাতাতে আসলে। যেমন ধরো তোমাকে যদি একটা কোশ্চেন আসে, সাপোজ তোমাকে কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে যে গ্রুপ 5-এর মৌলগুলির নাম লিখো, গ্রুপ 5-এর মৌলগুলির নাম লিখো। আমরা জানি পর্যায় সরণি আবিষ্কার করেছিল, এতগুলো পর্যায় আছে, এতগুলো অমুক আছে তমুক আছে, এই সমস্ত প্যাচাল না পেরে যেহেতু তোমাকে 5-এর মৌলগুলোর নাম লিখতে বলেছে, তুমি সেই মৌলগুলোর নামের বানান সঠিকভাবে বা সংকেত সহ লিখে দাও, দ্যাটস এনাফ, হয়ে গেছে তোমার কাজ। তা মনে করো তোমাকে একটা কোশ্চেন সলভ করতে দিছে তাপ এক্সচেঞ্জ নিয়ে। মনে করো বলছে যে এখন একটা বস্তুকে ফ্রিজে রাখা হয়েছে এত কেজি ভর, এই বস্তু ফ্রিজের মধ্যে ঢোকার পর কি পরিমাণ তাপ নির্গত হয়েছে। এখানে তোমার ফ্রিজের বর্ণনা তো লেখার দরকার নেই, তাই না? তুমি যখন ম্যাথ সলভ করতে যাবা বা ফিজিক্সের কোনো কোশ্চেন সলভ করতে যাবা, তোমার দায়িত্ব হলো ইকুয়েশনগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে তোমাকে এটাকে আমরা বলবো হচ্ছে একদম লক্ষ্যে তীর ভেদ করার মতন, যে এইটা হচ্ছে লক্ষ্য, সো আমি ঠিক এখানে হচ্ছে তীরটাকে লাগাবো। এতে এক্সামিনার খুশি হয় না। তার মানে তোমাকে যতটুকু প্রশ্ন করা হয়েছে তুমি ঠিক ততটুকু অ্যান্সার দিবা, কনসাইজ, একদম প্রিসাইজ ভাবে এটা অ্যান্সার করতে হবে। এখানে তুমি যদি প্যাচাল পারো তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এক্সামিনার যদি তোমার আসল জিনিসটাই খুঁজে না পায়, প্যাচালে ভরা কিন্তু কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই, তাহলে তুমি কিন্তু সেখানে মার খেয়ে যাবে অন্যদের থেকে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের সায়েন্সের যে সমস্ত অ্যান্সার হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির, সেখানে আমরা প্যাচাল পারবো না। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে এটা অনেক স্টুডেন্ট আমি দেখেছি করতে, খাতাতে শিক্ষকের উদ্দেশ্যে কখনো কোনো কিছু লিখবা না। নো ব্রাইব অ্যাট খাতা, এই কথাটা তোমরা শুনে অবাক হয়ে যাবা, এবং ইট হ্যাপেন্স, ট্রাস্ট মি ইট হ্যাপেন্স। আমার বাবা তোমার যখন
মানে উনি শিক্ষকতা করতেন তখন মাঝে মাঝে খাতার মধ্যে টাকা পাওয়া যেত, 50 টাকা 100 টাকা এরকম নোট পাওয়া যেত, এবং আমরা দেখে পুরো হো হো করে আসতাম যে কি লিখছে। দেখা যাচ্ছে যে একবার এক স্টুডেন্ট কি করছে, টেস্ট পরীক্ষার স্টুডেন্ট, সে একটা 100 টাকার নোটে, তখন তো 100 টাকা অনেক দাম, 100 টাকার নোট দিয়ে নিচে লিখে দিচ্ছে, স্যার আমি 2বার টেস্ট পরীক্ষায় ফেল করছি, আমাকে একটু দয়া করে স্যার এই সাবজেক্টে পাস করে দিন। বাবা হচ্ছে ইংরেজি টিচার ছিলেন, তো তখন এই ক্ষেত্রে বাবা কি করতেন, টাকার ওভাবে খাতার মধ্যে রেখে যখন খাতা দেওয়ার দরকার ছিল তখন স্টুডেন্টকে ডেকে, তার গার্ডিয়ানকে ডেকে তাকে দেখাতেন যে এই কাজটা করছে আপনার স্টুডেন্ট। সুতরাং এই ধরনের জিনিস যে হতে পারে পৃথিবীতে, এটা তো অনেকে আজকে নতুন শুনতে পারো, যেটা আসলে কি স্যার হয়, ট্রাস্ট মি রিয়েলি এটা হয়। যেমন আমার এক মানে স্পষ্ট মনে আছে, একবার এসএসসি পরীক্ষার খাতা দেখতেছিলেন আমার বাবা, তখন একটা স্টুডেন্ট মানে একটা প্রশ্নের জায়গাতে কি লিখছে জানো, মানে এরকম ক নাম্বার একটা প্রশ্ন লিখছে, মানে সে পারে না, সে এরকম লিখছে যে কি যেন লিখছে, সামথিং লাইক দিস, আমার মনে আছে যতটুকু, যে হরে কৃষ্ণ হরে রাম না পারলে কি জোরের কাম, হরে কৃষ্ণ হরে রাম না পারলে কি জোরের কাম, এরকম লিখে রাখছে, মানে সে পারে না, তো পারিসা তো লেখা দরকার নেই, সে টিচারকে উদ্দেশ্য করে কিছু খাতাতে এরকম মেসেজ দিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু কখনো ভুলে করবা না, এটা করা মানে হচ্ছে তুমি টিচারকে প্রচণ্ড পরিমাণ অসম্মান করলা, এবং তুমি কিন্তু অবশ্যই খাতাতে একটা বাস কাপা পুরোপুরি। সুতরাং এই বিষয়গুলোকে মনে রাখতে হবে যে আমরা যখন অ্যান্সার করব তখন আমাদের খাতাটা যেন যথেষ্ট পরিমাণ পরিপাটি হয়। এবার আরেকটা মিস্টেক অনেকে করো, এই বিষয়টা আমি একটু অ্যালার্ট করে দিই, সেটি হলো যে মনে করো অনেকে মনে করে যে স্যারেরা মনে হয় হাত মেপে নাম্বার দেয়, হাত মেপে মনে হয় নাম্বার দেয়। কথাটা কেন বলতেছি, কথাটা আমি এই কারণে বলতেছি যে নর্মাল একটা পরীক্ষার যে খাতা থাকে এটাকে আমরা বলি হচ্ছে লেটার সাইজ খাতা। তো লেটার সাইজ খাতাতে তুমি তো নিশ্চয়ই জানো যে মার্জিন আছে দেওয়া, সাপোজ এই বরাবর মার্জিন আছে আর এই বরাবর মার্জিন আছে, তুমি চেষ্টা করো যে মার্জিনটা হচ্ছে 0.75 ইঞ্চি বাম পাশে, আর এখানে 0.75 ইঞ্চি উপরে আর নিচে, সরি উপরে আর বাম পাশে তুমি দিতে, তাহলে তোমার খাতাতে কিন্তু লেখার জায়গা হচ্ছে এইটুকু, তাই তো? এখন তুমি এখানে কয়টা লাইন লিখবা এটা তোমার হাতে লেখার উপর নির্ভর করে, তাই না? বাট ধরো নর্মালি আমি এখানে একটা লাইন লিখলাম, এখানে একটা লাইন লিখলাম 2, এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখা যাচ্ছে আমি 10টা লাইনে একটা পেজ আমি ভরে দিচ্ছি, এটা আমার স্ট্যান্ডার্ড, আমার হাতের লেখা এরকম। তো 10টা লাইনে তুমি একটা খাতা ভরতে পারো, আবার তুমি যদি চাও এই খাতাটাকে 10টা লাইন না লিখে 5 লাইনে খাতা ভরতে পারো, বড় বড় অক্ষর দিলা, গ্যাপ দিলে বেশি, মনে করো এখানে এক লাইন লিখলা, এখানে এক লাইন লিখলা, এখানে এক লাইন লিখলা, এখানে এক লাইন লিখলা, এখানে মনে করো এইটুক লিখলা, আর এখানে মনে করো এইটুক লিখে খাতা শেষ করে দিলা। এখন এইভাবে তুমি মনে করো রচনা লিখছো, তোমার কাছে মনে হলো যে আমি 20 পেজে রচনা লিখছি, 20 পেজ, তো 20 পেজের এটা তো রচনা হয় নাই, এটা হচ্ছে একটা মানে ডাস্ট হয়ে গেছে, পুরো ময়লা আবর্জনা হয়ে গেছে পুরোপুরি। তুমি কনসাইজ ভাবে একদম খুব সুন্দরভাবে যদি 5 পৃষ্ঠার মধ্যে বা 7 পৃষ্ঠার মধ্যে একটা রচনা লিখে ফেলতে পারো চমৎকারভাবে, জাস্ট যতটুকু প্রপার হ্যান্ড রাইটিং হওয়া উচিত, তাহলে তোমার এক্সামিনার তোমার প্রতি খুশি হবেন। বাট এইভাবে তুমি যখন করো, যে দেখা যাচ্ছে এক্সামিনার একটা রচনা মানে লিখতে বসছে, মানে দেখতে বসছেন, তিনি পেজ উল্টাচ্ছেন আর পেজ শেষ হচ্ছে না, পেজ উল্টাচ্ছেন আর শেষ হচ্ছে না, তিনি কোন জায়গা থেকে শুরু করছেন, কোথায় যে শেষ করছেন, এই জিনিসটা তিনি নিজেও জানেন না। সো এই বিষয়টা যেন না হয় খেয়াল রাখবা, মানে লাইনগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে ফাঁক বাড়াই দিয়ে তুমি অযথা পেজ ভরো না বা খাতা নষ্ট করো না, এই জিনিসটা কিন্তু অনেকে করে, এটা কখনো ভুলে করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তুমি দেখো কোনো একটা কোশ্চেন পারো বা না পারো, এই বিষয়টা থেকে বড় বিষয় হচ্ছে তুমি যতটুকু লিখছো সেটাকে সঠিক হতে হবে, এবং মনে রাখতে হবে যে বানান ভুল যেন না থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এখনকার হয়তো অনেক এক্সামিনার দেখেন না, বাট আমাদের একটা সময় ছিল, আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমাদের দেখা যাচ্ছে 3টা বানান ভুল হয়েছে, 1 নাম্বার মাইনাস হয়ে গেছে। তো এরকম 3 বানান ভুল হলে 1 নাম্বার মাইনাস, এরকম তোমার আব্বু আম্মু বা তোমার চাচা খালারাও কিন্তু এই আমলে পড়াশোনা করছেন। এখন তোমাদের ক্ষেত্রে হয়তো অনেক টিচার থাকেন যারা খুব লিবারালভাবে নাম্বার দেন, লিবারালভাবে মানে হচ্ছে এক্সামিনার টিচার দেখতেছে যে আমি তো নাম্বার ওটা আমার বাপের ক্ষেত থেকে এনে দিচ্ছি না, তো নাম্বার ঠিক আছে দিয়ে দিই। এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোর্ডের ইনস্ট্রাকশন থাকে, ট্রাস্ট মি, আমি জানি না এই জিনিসটা বোর্ড কেন করে, কারণ এক্ষেত্রে হয় কি A+-এর সংখ্যা হয়ে যায় প্রচুর বেশি, বোর্ড দেখায় দেখো আমরা কত সাকসেসফুল, আমাদের 20,000 A+ পাইছে, আমাদের 70,000 A+ পাইছে, বাট ওই A+-এর যে আসলে কোনো ভ্যালু নাই, এটা বোর্ড বোঝাতে ব্যর্থ হচ্ছে। এখন এই জিনিসটা আমার ওপেনলি এরকম বলা উচিত না, বাট দিস ইজ ট্রু। আগে স্টুডেন্টদের খাতা যেভাবে মূল্যায়ন করা হতো, এখন ঠিক অতটা মূল্যায়ন করা হয় না। এটা আসলে বোর্ডের ইনস্ট্রাকশনে দেওয়া থাকে টিচারদের এমনভাবে যে আপনি চেষ্টা করবেন স্টুডেন্টকে ভালো নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে? ওই ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডের সাথে বোর্ডের পাল্লা হয়, যে যশোর বোর্ডের সাথে দিনাজপুর বোর্ডের পাল্লা হচ্ছে, এরকম হয় আসলে, যদি এটা ন্যাকারজনক জিনিস, বাট আমাদের এখন এই কালচারটা চালু হয়েছে।
তো এই ক্ষেত্রে কেউ স্টুডেন্ট দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বানানের দিকে ফোকাস করতে পারতেছে না, হাতের লেখার দিকে ফোকাস করতে পারতেছে না। এই বিষয়টা তুমি যেন না শিখো। তোমাকে জানতে হবে যে আমি যে অ্যান্সারটা করছি আমার বানানটা সঠিক থাকতে হবে, আমার লাইনগুলো সুন্দর লাগতে হবে, এবং আমি যা উপস্থাপন করার চেষ্টা করছি এক্সামিনার জন্য এক নজরে সেটা বুঝতে পারেন। যেমন আমার এক বন্ধু স্কুল লাইফে খুব শয়তান ছিল, ওর নাম না বলি, দেখো ও দেখা যাচ্ছে ভিডিওটা দেখতে পারে। তো ওকে দেখা যাচ্ছে কোনো একটা কোশ্চেন করছে ইংরেজিতে, কিছু একটা বলছে যে সাপোজ টেল মি অ্যাবাউট দ্য রিভার্স অফ বাংলাদেশ। তো সে বলো বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি, বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স, দ্য বিগ রিভার্স আর এরকম করতে শুরু করতো। মানে প্রথমে 2-3টা লাইন ভালো বলছে, এরপরে যে কি বললো টিচারও বুঝতো না, সেও বুঝতো না। ঠিক আছে, তো এইরকম ধরনের কোনো অ্যান্সার যেন না হয়। যে আমি একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, শুরুতে আমি টুকটাক ভালোই লিখছি, মাঝখান দিয়ে একদম জাস্ট গোবরে ভরছি পুরোপুরি, এরকম করা যাবে না। কারণ টিচাররা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক টিচার থাকে যারা দেখে না, আবার অনেক টিচার থাকে যারা খুঁটে দেখে। তো তোমার খাতা কার ভাগ্যে যাবে এটা তো তুমি জানো না। সুতরাং তুমি চেষ্টা করো যে তোমার খাতাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে হোক বা যিনি তোমার খাতা দেখুক, যেন তোমার খাতার মধ্যে কোনো ভুল না থাকে এবং তোমাকে যেন উইলিংলি নাম্বার দেন। তো শেষ পর্যন্ত আসলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখবা, যে খাতার সৌন্দর্য, হাতের লেখার সৌন্দর্য, টু দি পয়েন্ট অ্যান্সার, প্যাচাল না পারা, হাতের লেখাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, লাইনগুলোর মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণ গ্যাপ রাখা, বাট বড় বড় অক্ষর দিয়ে অযথা খাতা না ভরা, বানানটা ঠিকঠাক মতন রাখা, নিজের মতন করে উপস্থাপন করা, বই থেকে হুবহু কপি পেস্ট না করা, এই বিষয়গুলো যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে দেখবা তুমি যাই লিখেছো একটা ভালো নাম্বার পাবে। সর্বশেষে সবার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, এবং আশা করি তুমি সুন্দর পরীক্ষা দিয়ে অনেক সুন্দর নাম্বার তুলতে পারবে। ভালো থেকে সকলে।